আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কাল রাত্রির মতো একটা গল্প কেন আমাদের রাতের ঘুম কেড়ে নেয়? কি এমন আছে এর মধ্যে? চলুন আজ আমরা এই গল্পের গভীরে ডুব দিই আর খুঁজে বের করি কিভাবে একটা আনন্দের রাত ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। বিয়ের রাত সবার জীবনেই তো এটা একটা বিশেষ মুহূর্ত, তাই না? কিন্তু ভাবুন তো একবার, যদি সেই স্বপ্নের রাতটাই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যায়, কি হতে পারে তখন? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। তো চলুন আমরা এই ৫টা ধাপে গল্পটার গভীরে যাই, দেখব কিভাবে একটা আনন্দের শুরু থেকে আমরা একেবারে ভয়ঙ্কর একটা পরিণতির দিকে এগিয়ে যাই। গল্পের শুরুটা কিন্তু একেবারে অন্যরকম। নিশিগঞ্জ নামের ছোট্ট শান্ত একটা গ্রাম, সেখানে একটা বিয়ের আয়োজন চলছে। মানে বুঝতেই পারছেন, চারিদিকে শুধু আনন্দ আর উৎসবের মেজাজ। কিন্তু এই হাসি খুশির আড়ালেই যে একটা ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে, তা কে জানত? দেখুন, দিনের বেলায় নিশিগঞ্জ গ্রামটা যেমন শান্ত, চুপচাপ, রাতের উৎসবে ঠিক ততটাই জীবন্ত আর কোলাহলে ভরা। এই যে একটা বৈপরীত্য, এটাই কিন্তু গল্পের পরিবেশটাকে আরও জোরালো করে তোলে। একটা স্বাভাবিক সাধারণ পরিবেশ, যেটা একটু পরেই একেবারে ওলটপালট হয়ে যাবে। আর এই গল্পের কেন্দ্রে আছে দুজন মানুষ, শৈলেন আর কঙ্কাবতী। তাদের মধ্যে যে ভালোবাসা, যে সরলতা, সেটা আমাদের মন ছুঁয়ে যায়। আর সত্যি বলতে কি, তাদের এই সুন্দর সম্পর্কটাই কিন্তু আমাদের আরও বেশি করে ভাবায় যে সামনে কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আর ঠিক এখানেই, এই জঙ্গল যাত্রাতেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। এখানে প্রথমবার অলৌকিক অশুভ কিছুর ছোঁয়া লাগে, আর তারপর সবকিছু বদলে যেতে শুরু করে। একবার টাইমলাইনটা খেয়াল করুন। রাত ৮টায় গাড়িটা খারাপ হলো একটা নির্জন জঙ্গলে। ঠিক ৫ মিনিট পর ড্রাইভার গেল জলের খোঁজে। তার ঠিক ১৫ মিনিট পর অধৈর্য হয়ে শৈলেনও বেরিয়ে গেল। আর শেষে রাত ৮:৩০ কঙ্কাবতী ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের মধ্যে একেবারে একা। দেখুন কিভাবে ধাপে ধাপে তাকে একা করে ফেলা হলো। এটাই তো ভয়ের আসল কৌশল। আর ঠিক সেই একাকিত্বের মুহূর্তে অন্ধকার থেকে ভেসে আসে একটা ফিসফিসানি, কঙ্কাবতী, কঙ্কাবতী। ভাবুন একবার, অচেনা এক জঙ্গলে কেউ তার নাম ধরে ডাকছে। এই একটা ডাকেই কিন্তু বাস্তব আর অবাস্তবের মাঝখানে দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ে। শৈলেন যখন ফিরে আসে তখন গাড়ি খালি। সে কঙ্কাবতীকে খুঁজে পায়, কিন্তু কোথায়? দূরে একটা গাছের নিচে, একেবারে নিঃশব্দে, কেমন অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। সে আর আগের কঙ্কাবতী নেই। এখান থেকেই কিন্তু গল্পের আসল রহস্য দানা বাঁধতে শুরু করে। বিপদটা এখন আর শুধু জঙ্গলে আটকে নেই, সেটা তাদের পিছু পিছু একেবারে বাড়ির নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়েছে। যে বাড়িতে উৎসবের আমেজ ছিল, সেই বাড়িটাই এখন ভয়ে থমথম করছে। আর ঘরে ঢোকার মুখেই প্রথম অশুভ সংকেতটা পাওয়া গেল। কঙ্কাবতীর পায়ের ছাপ। উল্টো, পরিবারের সবার আনন্দটা এক মুহূর্তে যেন ভয়ে জমে গেল। তারা বুঝে গেল মারাত্মক কিছু একটা ঘটেছে। এরপর একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ওই যে উল্টো পায়ের ছাপ, তারপর তার আমানুষিক খিদে, আয়নায় তার ভয়ঙ্কর প্রতিবিম্ব, আর সবশেষে তার হিংস্র আচরণ। এই ৪টে লক্ষণই যেন চিৎকার করে বলছিল যে কঙ্কাবতীর শরীরে অন্য কেউ ভর করেছে। আর যখন সে তার ননদকে বলে, আমার থেকে দূরে থাক, নালে তোকে শেষ করে দেব, তার চোখগুলো তখন একেবারে সাদা। পরিবারের লোকেরা তখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় তাদের প্রিয় কঙ্কাবতীর শরীরটা এখন এক ভয়ঙ্কর অশুভ শক্তির দখলে। যখন আর কোনো উপায় থাকে না, যখন সব আশা প্রায় শেষ, তখনই পরিবারের লোকেরা একজন সাধুর সাহায্য নেয়। আর এখান থেকেই কিন্তু গল্পের ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত পর্বটা শুরু হচ্ছে। সাধু এসে প্রথমেই পরিবারকে সতর্ক করে দেন তাদের হাতে সময় খুব কম। তিনি নির্দেশ দেন কঙ্কাবতীকে এক্ষুনি গ্রামের পুরনো মন্দিরে নিয়ে যেতে হবে। সাধুর আগমন যেন গল্পের মধ্যে একটা নতুন আশার আলো নিয়ে আসে। মন্দিরে নিয়ে যাওয়ার পর সাধু সরাসরি সেই অশুভ শক্তিকে চ্যালেঞ্জ করেন। তিনি জিজ্ঞাসা করেন, বল তুই কে, কেন ওর শরীরে প্রবেশ করেছিস? এবার আর কোনো আড়াল নেই, একেবারে মুখামুখি লড়াই। আর তখনই সেই আত্মাটা নিজের পরিচয় দেয়, আমি পদ্মা, আমি ওর শরীর ছাড়ব না, আমি ওকে জঙ্গলে একা পেয়েছিলাম। এই প্রথমবার আমরা জানতে পারলাম অশুভ শক্তিটার নাম। ভয়টা এখন আর অদৃশ্য নয়, তার একটা নাম আছে, একটা উদ্দেশ্য আছে। তো এই পদ্মাটা আসলে কে? সে হল জঙ্গলের এক সুযোগসন্ধি আত্মা। লোককথা অনুযায়ী যারা নতুন বধূর গন্ধে আকৃষ্ট হয়। এই ছোট্ট একটা ব্যাখ্যা গল্পটাকে কিন্তু আরও বেশি বাস্তব আর বিশ্বাসযোগ্য করে তোলে। সাধু তখন তার শেষ চালটা চালেন। তিনি পদ্মাকে চরম হুঁশিয়ারি দেন, তোকে এই শরীর ছাড়তেই হবে, না হলে আমি তোকে এই হাঁড়িতে চিরকালের জন্য বন্দী করে রাখব। অনন্তকাল বন্দী থাকার ভয়, এটাই ছিল আত্মার সবচেয়ে দুর্বল জায়গা।
গল্পের চূড়ান্ত মুহূর্তটা হয়তো শেষ, কিন্তু সমাধানটা সেটা ঠিক পুরোপুরি শান্তির নয়। গল্পের শেষেও একটা কাঁটার মতো প্রশ্ন কিন্তু থেকেই যায়। শেষ পর্যন্ত পদ্মাকে কৌশলে একটা মাটির পাত্রে বন্দি করা হয়, আর সাধু পাত্রটা বন্ধ করে দেন। তিনি কিন্তু তাকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি রাখেননি, বরং জানান যে তিনি ওটাকে পুঁতে দেবেন। মানে অশুভকে হারাতে গিয়ে সাধুকেও কিন্তু প্রতারণার পথই বেছে নিতে হয়েছে। কঙ্কাবতী জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু সে এখন মুক্ত। ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিক জীবনে ফিরে আসে। গল্পের মূল সমস্যাটা সমাধান তো হল, কিন্তু একটা অদৃশ্য ক্ষত যেন থেকেই গেল। আর ঠিক তখনই সেই বন্ধ পাত্রের ভেতর থেকে পদ্মার শেষ হুমকিটা ভেসে আসে। তুই আমার সাথে প্রতারণা করলি, যদি কোনোদিন আমি মুক্তি পাই তোকে আমি শেষ করে দেব। এই শেষ কথাটা কিন্তু আমাদের মনে একটা অস্বস্তি রেখে যায়। বিপদটা কি সত্যি শেষ হয়েছে? আর এখানেই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রতারণা আর রাগ থেকে জন্ম নেওয়া একটা অশুভ শক্তিকে কি সত্যিই পুরোপুরি ধ্বংস করা সম্ভব, নাকি সে সুযোগের অপেক্ষায় কোথাও লুকিয়ে থাকে? ভাববার বিষয়, তাই না?